গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2তে আমাদের আজকের নিবেদন নরেন্দ্রনাথ মিত্রের লেখা ছবি। পাবলিশারের দোকান থেকে দুজনে একসঙ্গেই বের হলাম। আমি আর আমার গল্প সংকলনের প্রচ্ছদ শিল্পী মৃগাঙ্ক সোম। দুজনেই টাকার তাগিদে এসেছিলাম। এক যাত্রায় পৃথক ফল হয়নি। পাবলিশার দিন দশেক বাদে দুজনকেই ফের আসতে বলেছেন। রাস্তায় নেমে মৃগাঙ্ককে বললাম, চলো একটু চা খাই, অমন মুখ কালো করে থেকে আর লাভ কি? মৃগাঙ্ক বলল, আমি তো তোমার মুখই কালো দেখছি। বললাম, নিজেদের মধ্যে আর ঝগড়া করে লাভ নেই, তার চেয়ে মেনে নিচ্ছি দুজনের মুখের রঙই একরকম, একজনের মুখে আরেকজনের প্রতিবিম্ব। এসো শুকনো গলাটা একটু ভিজিয়ে নিই, তারপর কার মুখ বেশি কালো সেটা নিয়ে জোর ঝগড়া চালানো যাবে। রাস্তার ওপারে একটি চায়ের দোকান দেখে আমি ওর হাত ধরে একবার টান দিলাম, কিন্তু মৃগাঙ্ক আকৃষ্ট হল না। বলল, তার চেয়ে চলো একেবারে বাসায় গিয়েই চা খাবো, তুমি তো আমার বাসায় যাওয়া ছেড়েই দিয়েছ। বললাম, তুমি যেন কত যাতায়াত রেখেছ। আচ্ছা চলো তোমার স্টুডিওটা দেখেই বিকেল কাটাই। মৃগাঙ্ক একটু হাসল। কেবল স্টুডিও কেন, স্টুডিও, মডেল সবই দেখবে, চলো। মৃগাঙ্কের এই আমহার্স্ট রোয়ের বাসায় এর আগে আমি কখনো আসিনি। একতলায় পাশাপাশি দুখানা ঘর। ছোটখানায় ওর রুগ্ন বুড়ো বাবা বিড়ি টানছেন। ঘরের পাশ দিয়ে যেতেই নিকেলের চশমাটা কপালের উপর তুলে বললেন, কে? মৃগাঙ্ক বলল, আমার বন্ধু কল্যাণ রায়, আপনি আগেও দেখেছেন ওকে। মৃগাঙ্কের বাবা নিষ্পৃহভাবে বললেন, কে জানি, ঠিক মনে পড়ছে না। ইনিও কি তোমার মতো ছবি আঁকেন নাকি? মৃগাঙ্ক বলল, না। মৃগাঙ্কের বাবা খুশি হয়ে বললেন, কেন আঁকবে, ভদ্রলোকের ছেলে না। আমাদের গায়ে পটুয়া কুমার আলাদা জাত ছিল, এসব তারাই করত, বামুন কায়েতরা এসব ছুঁতো না। কিন্তু এখন তো আর জাতটাত কিছু নেই, সব জগন্নাথের শ্রীক্ষেত্র। তুমি কি করো? মৃগাঙ্ক কি বলতে যাচ্ছিল, আমি ওকে বাধা দিয়ে চাকরি ক্ষেত্রের নামে নিজেকে পরিচিত করলাম। মৃগাঙ্কের বাবা বললেন, এই দেখো, ঘর সংসার করতে হলে চাকরি বাকরি না করলে কি চলে? সে কথা সবাই বোঝে, কেবল আমার। তারপর যে জন্য বেরিয়েছিলি, আদায় টাদায় হলো? ছেলের দিকে তাকিয়ে মৃগাঙ্কের বাবা জিজ্ঞেস করলেন। মৃগাঙ্ক অন্যদিকে তাকিয়ে বলল, কিছু হয়েছে। তারপর আমার দিকে ফিরল, এসো কল্যাণ, ও ঘরে বসবে, এসো। পাশের ঘরটা অপেক্ষাকৃত বড়, দেয়াল ঘেঁষে একখানা তক্তপোষ, লম্বা একখানা টুল জোড়া দিয়ে তার পরিসর বাড়ানো হয়েছে। বিছানাটা গুটানো, জানলার ধারে একটা ইজেল, তাতে একখানা ছবির আভাস, তাকের উপর কয়েকটা তুলি আর রঙের বাটি, নিচে একটা র্যাক। বইপত্রের সংখ্যা খুব বেশি নয়, একটা তাকে ছেলেদের বই খাতা আর খেলনাও স্থান পেয়েছে। মৃগাঙ্ক একটা চেয়ার দেখিয়ে দিয়ে বলল, বসো, এই হলো স্টুডিও। আর মডেল বোধহয় কলতলায় জল ভরছে, খবর দিচ্ছি। একটু বাদেই মৃগাঙ্কের স্ত্রী এসে ঘরে ঢুকলেন। 27-28 বছরের সাধারণ দর্শনা একটি বধূ, একটু শ্রান্ত আর রোগাটে। পায়ের কাছে 8 পৌরে শাড়ির খানিকটা জায়গা ভিজে গেছে। মৃগাঙ্ক বলল, কল্যাণ এতদিন বাদে আমার স্টুডিও আর মডেল দেখতে এসেছে রে বা। এতক্ষণ ধরে স্টুডিও দেখাচ্ছিলাম, এবার। মৃগাঙ্কের স্ত্রী একটু ধমকের সুরে বললেন, থামো তো, সত্যি অনেকদিন আসেন না কল্যাণবাবু, এই পথ একেবারে ভুলেই গেছেন। মৃগাঙ্ক বলল, আজও যে মনে পড়েছিল তা নয়, আমি চায়ের লোভ দেখিয়ে ওকে টেনে এনেছি। একটু চা করো। মঞ্জু কোথায়? মঞ্জু গলিতে খেলছে, ডেকে আনছি। মৃগাঙ্কের স্ত্রী ঘর থেকে বেরিয়ে গেলেন। কিছুক্ষণ চুপচাপ যাবার পর মৃগাঙ্ক নৈরাশ্যের সুরে বলল, সত্যি মাঝে মাঝে ভাবি এবার একটা চাকরিই নিই, কোনো কাগজের অফিসে কি সিনেমা কোম্পানিতে।
কিন্তু দেবে কে? তাছাড়া এতদিন আলগা থেকে থেকে কোনো বাঁধা কাজে ঢুকতে ভয়ও হয়। অমনিতেই তো বাঁধনের শেষ নেই। বললাম, চাকরি তোমার পোষাবে না কেন? যুদ্ধের সময় থেকে তোমাদের আর্টিস্টদের অবস্থা তো বেশ ভালোই, বিশেষ করে যারা কমার্শিয়াল লাইনে আছো। মৃগাঙ্ক একটু হাসল। বাইরে থেকে ওইরকমই মনে হয়। আমরাও ভাবি তোমাদের লেখকদের অবস্থা আগের চেয়ে অনেক ভালো হয়েছে। তাছাড়া কমার্শিয়াল লাইনেও যদি স্টিক করে থাকতে পারতাম তাহলেও কথা ছিল, কিন্তু তাও তো নয়। আমি সবসময় লাইনচ্যুত, যাকে বলে ইত নষ্টস তত ভ্রষ্ট। এই খবর আমি জানতাম। মৃগাঙ্ক ফাইন আর্টস নিয়েই পাশ করেছিল, কিন্তু বন্ধু মহলে চারুশিল্পী হিসেবে ওর খ্যাতি থাকলেও অর্থাগম কিছুই হল না। সংসারের চাপে মৃগাঙ্ক তখন কমার্শিয়ালের দিকে ঝুঁকল, কিন্তু সেখানেও ওর নিষ্ঠার অভাব দেখা গেল। কথা দিয়ে রাখতে পারে না, বারবার চুক্তি ভঙ্গ করে। ব্যবসায়ের দিক থেকে ওর বদনামি হতে লাগল। এর মধ্যেই দু একখানা ছবি আবার নামও করল, প্রদর্শনীতে পুরস্কৃতও হল। তারপর ফের সংসারের চাপ, তেলের বিজ্ঞাপনে কেশবতীর লাবণ্য, কিংবা ডিটেকটিভ কাহিনীর গোয়েন্দা আর দুর্বৃত্তের পিস্তল যুদ্ধের দৃশ্যপট। সেই দোটানার টান মৃগাঙ্কের জীবনে এখনো সমানে চলেছে। ঘরের শূন্য দেওয়ালগুলি থেকে চোখ ফিরিয়ে নিয়ে আমি মৃগাঙ্কের দিকে তাকালাম। তুমি যখন অখিল মিস্ত্রি লেনে ছিলে, কিছু কিছু পেইন্টিংয়ের কালেকশন দেখেছিলাম তোমার, সেগুলি কি হলো? মৃগাঙ্ক একটু হাসল। জানো না বুঝি, বাবার সঙ্গে সেবার রাগারাগি করে সব বিক্রি করে দিয়েছি। নিজের ছবি ঘরে রাখবো, পরের ছবিও ঘরে রাখবো, এত জায়গা কোথায়? বড় টানাটানি যাচ্ছিল, ধারে দেনায় অস্থির হয়ে উঠেছিলাম, আপদ চুকিয়ে দিয়েছি। ছাত্র বয়স থেকেই দেশি বিদেশি প্রিয় আর্টিস্টদের অনেক ছবি এবং আর্ট সম্বন্ধে অনেক মূল্যবান বই মৃগাঙ্ক সংগ্রহ করেছিল। তার প্রায় কোনো চিহ্নই নেই। মৃগাঙ্ক বলল, আজ মনে হয় পথ ভুল করেছি ভাই। এই পথে পা বাড়াবার আমার অধিকার ছিল না। বললাম, কি যে বলো? বাবা এসেছ? কি এনেছ আমার জন্যে? ছুটতে ছুটতে ৬-৭ বছরের একটি মেয়ে ঘরে ঢুকল। রংটা বাপের মতোই কালো, কিন্তু মুখের আদল মায়ের মতো। বড় বড় চোখ, লম্বা নাক, মুখের গড়নটাও একটু লম্বাটে ঢঙের, বেশ মিষ্টি চেহারা। কি এনেছো বাবা? কি এনেছো আমার জন্যে? বলো তো কি? পকেট হাতড়ে সুন্দর ছোট্ট একটা রঙের বাক্স বার করল মৃগাঙ্ক। এই নাও। বাপ আর মেয়ে দুজনের মুখেই আনন্দের ছাপ পড়েছে। এতক্ষণের নৈরাশ্য, পথ ভোলার দুঃখের কোনো চিহ্নই নেই। মঞ্জু বলল, ইনি তো কাকাবাবু না বাবা? মৃগাঙ্ক বলল, নিশ্চয়ই, দেখতে জ্যাঠাবাবুর মতো হলেও বয়সে কাকা। মঞ্জু বলল, ওকে আমার ছবি দেখাবো? দেখাবে বই কি। ছুটে গিয়ে র্যাক থেকে একটা খাতা নিয়ে এলো মঞ্জু। তারপর পাতা উল্টিয়ে উল্টিয়ে তার আঁকা ছবি দেখাতে লাগল। লাল নীল পেন্সিলে আঁকা বেড়াল, নিচে লেখা আমাদের পুষি, একটা পাখি আর একজন লোক, তার নিচে লেখা আমার বাবা। মৃগাঙ্ক বলল, তোমার বাবা কি দেখতে অতই খারাপ মঞ্জু? তাকে কি বাইরে থেকেও মানুষের মতো দেখায় না? মৃগাঙ্কের স্ত্রী ঘরে ঢুকে মেয়ের দিকে তাকিয়ে একটু হেসে বললেন, ছবি দেখানো হচ্ছে বুঝি? যিনি আসবেন তাকেই তোমার ছবি দেখাবে? দেখাবই তো, বাবা বুঝি দেখায় না? আগে আগে তুমি বুঝি দেখাতে না? মঞ্জুর মা প্রতিবাদ করে বলেন, কি মিথ্যুক! আমি আবার কবে ছবি আঁকলুম? দেখালুমই বা কাকে? কাকে আবার? বাবাকে দেখাতে। বাবা তোমাকে ছবি আঁকা শেখাতো না? আমার সব মনে আছে। একটু যেন বিব্রত বোধ করলেন রেবা দেবী। বললেন, হয়েছে হয়েছে, তোমার তো কত কি মনে থাকে। এখন চলো তো ঘরে, কাকাবাবুর জন্য চা করবে, এসো। বললাম, চা দিয়ে চাপা দিতে পারবেন না কথাটা। এর আগে মঞ্জুর মতো আপনারও ছবি আঁকবার শখ ছিল বলে আমার মনে পড়ছে।
অখিল মিস্ত্রি লেনের বাসায় আপনার দু একখানা আঁকার ছবিও দেখেছি। সেগুলো কি হলো? আর ছবি আঁকা ছাড়লেনি বা কেন? মৃগাঙ্ক চুপ করে রইল। ওর স্ত্রী একটু হাসলেন। আপনিও যেমন। ছবি আঁকা ধরেছিলাম নাকি যে ছাড়ব? তাছাড়া মঞ্জুর মতো শখ মঞ্জুর বয়সেই মানায়। আমাদের এই বয়সে সাজে নাকি? সবাই মিলে আর্টিস্ট হলেই হয়েছিল, সংসার ধর্ম সব শিখেই তোলা থাকত। বললাম, কেন? আর্টিস্টদের বুঝি সংসার ধর্ম নেই? যেতে যেতে রেবা দেবী একটু ফিরে তাকালেন। আছে নাকি? তা আপনারাই ভালো জানেন। মঞ্জু, শুনে যাও তো। ছবি আঁকবার খাতা ফেলে রেখে মঞ্জু মায়ের পেছনে পেছনে ছুটল। একটু বাদে কেবল মঞ্জু নয়, মঞ্জুর বাবারও ডাক পড়ল। দেয়ালের আড়াল থেকে এক টুকরো দাম্পত্যালাপ কানে এলো। অনিচ্ছা সত্ত্বেও তা শুনতে হলো আমাকে। ক টাকা পেলে? কিছুই পাইনি। তবে মঞ্জুর জন্য রঙের বাক্স আনলে কি দিয়ে? পকেটে আগে যা ছিল তাই দিয়ে কিনেছিলাম। মেয়েটা কতদিন ধরে আবদার করছে, ভেবেছিলাম টাকাটা আজকে পাবো, ধরা বাঁধা কথা। এদিকে বাবাকে তো বলে দিয়েছি টাকা আদায় হয়েছে। খানিক বাদে যখন আফিংয়ের জন্য টাকা চাইবেন, কি করে সামলাবো? একটুকাল আর কোনো কথা শোনা গেল না। তারপর আবার একটু সংলাপ। ওকে চা দেব কি দিয়ে? শুধু চা দিলেই হবে, ও তো আর নতুন আসেনি। নতুন আর কে আসে? তুমি কেবল চিরনতুন। মৃগাঙ্কের স্ত্রী ফের ঘরে ঢুকলেন। তাকের উপর থেকে একটা কৌটো নামিয়ে কয়েক আনা খুচরো পয়সা বের করে নিয়ে গম্ভীর মুখে আবার চলে গেলেন। বাধা দেওয়াটা অশোভন ভেবে আমি বলতে গিয়েও আর কিছু বললাম না। একটুক্ষণ চুপচাপ কাটাবার পর মৃগাঙ্ক বললে, হ্যাঁ, কি যেন কথা হচ্ছিল? বললাম, আর্টিস্টদের সংসার ধর্মের কথা। মৃগাঙ্ক আমার দিকে তাকিয়ে একটু হাসল। সংসার ধর্ম? সংসার আর ধর্ম দুটোকে একসঙ্গে মিশিয়ে বলছো কেন? আর্টিস্টরা যখন সংসার করে তখন ধর্ম রাখতে পারে না, আবার যখন ধর্ম রাখতে যায় তখন সংসার রক্ষা হয় না। বললাম, তার মানে? মানে বলতে গেলে একটি গল্প বলতে হয়, কিন্তু তোমাকে বিশ্বাস নেই। সঙ্গে সঙ্গে তুমি সেটাকে টুকে নেবে। বললাম, খেপেছ? সব টুকে নেওয়া গল্পই কি লেখা যায়? আর যদি লিখিও, তোমাকে দিয়ে ইলাস্ট্রেশন করাবো। মৃগাঙ্ক একটু হাসল। তাহলে তো বলতেই হয়। তারপর ফের একটুকাল চুপ করে থেকে বলল, জানো বোধ হয়, মঞ্জুর মতো রেবাকেও ছবি আঁকা শেখাবার শখ ছিল আমার। ও শুধু আমার ছবির মডেল হয়ে থাকবে না, নিজেও একটু আধটু আঁকতে শিখবে, ছবি বুঝতে শিখবে। এটাই ছিল আমার মনের ইচ্ছা। কিন্তু ইচ্ছাকে কাজে রূপ দিতে হলে যেসব গুণ থাকা দরকার তা আমার মধ্যে নেই। আর যাই হোক, গুরুগিরি করা আমার পোষায় না। রেবা নিজের খেয়াল খুশি মতো কখনো শুরু করে, কখনো ছাড়ে। আমাকে কিছুতেই দেখায় না, বলে তুমি হাসবে। তবু আমি লুকিয়ে লুকিয়ে ওর ছবি দু একবার না দেখেছি তা নয়। মাঝে মাঝে এক আধটু উপদেশ নির্দেশও দিয়েছি, আর প্রায়ই বলেছি, তোমাকে আর্ট স্কুলে ভর্তি করে দেব, অবস্থাটা একটু ফিরলেই হয়। কিন্তু অবস্থা আর ফিরল না। 10 বছর পরে দুরবস্থা আরও জোরালো হয়ে উঠল। তার অনেক আগেই মা মারা গেছেন, বাবা অকর্মণ্য হয়ে ঘরে এসে বসেছেন। সমস্ত সংসারের দায়িত্ব পড়েছে রেবার উপর। এক হাতে সব দিক সামলাতে হয়। দুরন্ত মেয়েকে সামাল দেওয়া সবচেয়ে শক্ত। ওর ছবি আঁকবার উৎসাহ ঘুচে গেল। আমি আর সে কথা তুলবার ফুরসত পেলাম না। কিন্তু একবার বিবাহবার্ষিকী উপলক্ষে একখানা ছবি আমাকে নিজেই দেখালো রেবা। ছবিখানার নাম হরগৌরী। ছবিটা আমাদের আগের বাসায় দিন কয়েক টাঙানো ছিল, বোধহয় দেখে থাকবে। আমার রঙের সঙ্গে যদিও মহেশ্বরের মিল নেই, তবু আমার মুখের খানিকটা আদল রেবার হরণ করেছিল। আর গৌরী যদিও আদর্শ সুন্দরী, তবু তার সঙ্গে আমার ঘরণীর একটু আধটু সাদৃশ্য যে না ছিল তা নয়। শিল্পী যে শুধু আমার গৃহিণী নয়,
কলা শিষ্যাও ছবিখানাতে তার নিদর্শন দেখে আমি মনে মনে আত্মপ্রসাদ বোধ করে রেবাকে বললাম, এখানে কোনো এক্সিবিশনে পাঠাই, না হয় কোনো কাগজে ছাপিয়ে দিই। কিন্তু রেবা কিছুতেই রাজি হল না। ট্রাঙ্কে বন্ধ করে রাখতে রাখতে বলল, ধুর, এ আবার একটা ছবি হয়েছে নাকি? এই নিয়ে হইচই করলে লোকে তোমাকে স্ত্রৈণ বলে গাল দেবে। বললাম, দিক না, আমার স্ত্রৈণ রব উঠলে তোমারই তো গৌরব। রেবা বলল, আমি সেই ধরনের স্ত্রী নই। তারপর বছর দেড়েক আগের কথা। তখনও অখিল মিষ্টি লেনেই আছি, কিন্তু অস্তিত্ব যেন আর রক্ষা হয় না, এমনই অবস্থা। বহুদিন কাজকর্ম নেই, দিন দিন দেনার দায়ে ডুবছি। বাড়িওয়ালা থেকে শুরু করে বন্ধু স্বজন সবাই মহাজন। এরই মধ্যে মঞ্জু পড়ল টাইফয়েডে। নিজের ছবি বলতে ঘরে কিছু ছিল না, নামমাত্র দামের সবই বিক্রি করে দিয়েছিলাম। এবার কালেকশনগুলো বেচতে শুরু করলাম। বইপত্র যা ছিল ওজন দরে দিলাম ছেড়ে। রেবা গোড়ায় বাধা দিয়েছিল, এবার আশ্বাস দিল, তুমি তুলি ধরো ফের, আমাদের সব হবে। কিন্তু শুধু তুলি ধরলে কি আর কাগজে রং ধরে? মাসখানেক চেষ্টা করেও একখানা ছবি আঁকতে পারলাম না। কিছুতেই নিজের পছন্দ হয় না, কাজ এগোয় না। এবার রেবার বিশ্বাসও টলে উঠল। ট্রাঙ্ক থেকে সেই হরগৌরী ছবিখানা বের করে দিয়ে বলল, দেখো তো কেউ নেয় নাকি। আমার নিজের ছবির যে দু একজন গ্রাহক আছে, তাদের কাছে গিয়ে ধরা দিলাম। তারা হেসে বললেন, আপনার স্ত্রীর হাতের কাজ, শখের জিনিস, টাকায় এর দাম হয় না, আপনার ছবি আনুন। ছবিখানি ফেরত এনে রেবার হাতে দিয়ে বললাম, তুলে রাখো। রেবা আমার দিকে তাকালো, বিক্রি হলো না। আমতামতা করে বললাম, উপযুক্ত দাম না পেলে থাক, তোমার নতুন একটা গুণ বেড়েছে, দিব্যি মিথ্যে কথা বলবার শক্তি হয়েছে আজকাল। মূল্যহীন তুচ্ছ ছবিখানা আর ট্রাঙ্কের তুল্য না রেবা, আমার স্টুডিওরূপী এই তক্তপোষের ওপরই ফেলে রাখল। 3-4 দিন ধরে দিন নেই রাত নেই একখানা ছবি আঁকবার জন্যে প্রাণপণে চেষ্টা করতে লাগলাম, কিন্তু তুলি আমার বশে এলো না। এদিকে রোগামের পথ্য জোটে না, বাবার গালাগালে কান পাতা দায় হয়ে উঠেছে। রেবা তার শেষ সম্বল হার ছড়া আমার হাতে তুলে দিলে। বললাম, কিন্তু। রেবা বলল, এর মধ্যে কোনো কিন্তু নেই, যদি সময় আসে তখন সব আবার হবে, তুমি আর দেরি করো না। স্যান্ডেল পায়ে কেবল রাস্তায় নেমেছি, একখানা ট্যাক্সি এসে আমার বাড়ির সামনে থামল, আর তার ভেতর থেকে বেরুলেন আমার ছবির একান্ত অনুরাগী প্রভাস দত্ত আর তার স্ত্রী অঞ্জলি। প্রভাস দিল্লি সেক্রেটারিয়েটে কাজ করে, মাইনে বেশ মোটা, বেনামিতে কি সব ব্যবসা ট্যাবসাও আছে। ছাত্র বয়স থেকেই ও আমার ছবির ভক্ত। প্রভাস বলল, দিন কয়েকের ছুটিতে এসেছিলাম, আজই ফিরছি, কিন্তু তোমার সঙ্গে দেখা না করে ফিরতে মন চাইছিল না। তারপর ব্যাপার কি, ছবি টবি আঁকা ছেড়ে দিলে নাকি? বললাম, প্রায় ছেড়ে দেওয়ার মধ্যেই। অঞ্জলি আমাকে উৎসাহ দিয়ে বলল, অমন কাজ করবেন না, আপনার কথা দিল্লিতে আমি অনেককে বলেছি। আচ্ছা, ওখানে ওর ছবিগুলোর একটা এক্সিবিশনের ব্যবস্থা করা যায় না? সুদর্শনা শালঙ্কারা তরুণী বান্ধবীর মুখে আন্তরিক শিল্পপ্রীতি ফুটে উঠল। প্রভাস বলল, চলো, নতুন কি আঁকছো টাকছো দেখি। বললাম, আঁকছি না কিছু। তুমি তো চিরকালই নেতিবাদী, তোমার ঘর খানা তল্লাশ না করা পর্যন্ত আমার বিশ্বাস হচ্ছে না। জোর করেই ওরা আমার ঘরে ঢুকল। রেবার সঙ্গে ওদের পরিচয় করিয়ে দিলাম। অঞ্জলি বলল, এবার কিন্তু আপনার একটা স্টুডিও করে নেওয়া উচিত। প্রভাস বলল, আর্টিস্টের পরিচয় স্টুডিওর মধ্যে নয়, ছবির মধ্যে। বাহ, এই যে, তবে যে বলেছিলে ছবি টবি কিছু নেই। আর্টিস্ট হলে কি মিথ্যেবাদী হতে হবে নাকি? হরগৌরী ছবিখানা প্রভাস হাতে তুলেই অঞ্জলিকে দেখাল। অঞ্জলি বলল, মিথ্যেকে সত্য করে তোলাই তো ওদের কাজ, দেখি দেখি। বাহ, প্রভাস বলল, চমৎকার না? নিশ্চয়ই,
এত ভালো ছবি আমি শিগগিরই দেখিনি। প্রভাস বলল, ওর সেই গোড়ার দিকের বলিষ্ঠতা এর মধ্যে পাওয়া যাচ্ছে। এখানে আমি নিচ্ছি মৃগাঙ্ক। আমি কি বলতে যাচ্ছিলাম, অঞ্জলি বাধা দিয়ে বলল, আপনার কোনো আপত্তি শুনব না। তাছাড়া একটা কথা শুনলে আপনি আপত্তি আর করবেন না, বলবো? স্বামীর দিকে তাকিয়ে অঞ্জলি মৃদু হাসল। প্রভাস বলল, বলো না। না, তুমি বলো। প্রভাস একটু হেসে বলল, আজ আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি। অঞ্জলি আমার দিকে তাকালো। কিন্তু মিস্টার সোম, ছবিতে শিল্পীর নাম নেই যে। আমি মুহূর্তকাল নির্বাক হয়ে রইলাম। কথা গুছিয়ে নিয়ে যখন বলতে যাচ্ছি, রেবা তার আগেই বলে উঠল, উনি অমনি করছেন আজকাল, নাম দিতে চাইছেন না। বলছেন ওর পরিচয় তো ওর ছবির মধ্যেই আছে। প্রভাস মুরব্বীর ভঙ্গিতে বলল, চিরকালের সাই, আর সেই জন্যেই কিছু হলো না। অঞ্জলি বলল, তবু নামটা থাকা ভালো, বন্ধুদের তাতে তৃপ্তি হয়। তুলি দিয়ে কোনো রকমে আপনার নামের ইনিশিয়ালটা একটু দিয়ে দিন না মিস্টার সোম। রেবা বলল, দাও না, উনি যখন অত করে বলছেন। তুলি দিয়ে গৌরীর পায়ের নিচে নিজের নাম স্বাক্ষর করলাম। চেকবুকে প্রভাসের নাম স্বাক্ষরিতই ছিল। তারিখ, আমার নাম আর 200 টাকার একটি অঙ্ক শুধু ওকে বসাতে হলো। ওরা চলে যাওয়ার পর আমি বললাম, সত্যি এমন যে হবে। রেবা বাধা দিয়ে বলল, চেকটা আগে ভাঙিয়ে আনো। বেরোবার আগে হার ছড়া ওর হাতে ফিরিয়ে দিয়ে বললাম, যাক, এবারকার মতো তোমার এটা তো রক্ষা পেল। রেবা আমার মুখের দিকে একটুকাল তাকিয়ে থেকে বলল, হ্যাঁ, সেই তো সান্ত্বনা। চেক ভাঙিয়ে জিনিসপত্র কিনে নিয়ে বাসায় ফিরলাম। রোগা মেয়ের শিওরে বেদানার ঠোঙাটা রাখতে গিয়ে দেখি কয়েকটা তুলি আর রঙের বাক্স নিয়ে মঞ্জু শুয়ে শুয়ে খেলছে। বললাম, ওগুলি পেলি কোথায় রে? মা দিয়েছে বাবা, ভালো হয়ে ছবি আঁকব। তারপর থেকে মঞ্জুই ছবি এঁকে চলেছে, রেবার তুলি ধরেনি। মৃগাঙ্ক থামল। চা আর জলখাবারের প্লেট হাতে মৃগাঙ্কের স্ত্রী ঘরে ঢুকলেন। গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2তে শুনছিলেন নরেন্দ্রনাথ মিত্রের লেখা ছবি। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।